স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহায়তা করতে চায় জামাত ইসলামী, এমন কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলের শুরা অধিবেশনে তিনি একথা বলেন। কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেয়া ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বলেন, মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জামাতের। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামাতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7টায় বিএনপি এবং 1 ঘণ্টা পরই রাত 8টায় জামাতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকতে বাধা দিতে সকাল থেকেই আগারগাঁও রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। সকালে এনবিআর চেয়ারম্যানের একটি সভা থাকলেও কার্যালয়ে আসেননি তিনি। এদিকে এনবিআর অধ্যাদেশ বাতিলের দাবিতে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে আন্দোলনরত কর্মকর্তারা। বিভিন্ন অফিস থেকে আয়কর ও ভ্যাট কর্মকর্তারা জমায়েত হয়েছেন রাজস্ব ভবনের সামনে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কি বলছেন কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আজকে সকাল থেকেই মূলত 9টার আগে থেকেই তারা জমায়েত হতে শুরু করেছে। এই যে আগারগাঁয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রেমে অনেক মানুষের এখানে গণজমায়েত শুরু হয়েছে। তো রাজস্ব কর্মকর্তারা এরকমটাও কয়েকদিন ধরে পালন করে আসছে, কিন্তু আজকে ব্যতিক্রম হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানকে তারা ভেতরে প্রবেশ করতে দেবে না, কার্যালয়ে প্রবেশ করতে দেবে না, তাই তারা তাদের এই গণজমায়েতটা। কিন্তু আজকে যারা এখানে গণজমায়েত অংশ নিয়েছে বা যারা আন্দোলন করছে তারা আমাদেরকে একটি অভিযোগ করেছেন যে পুলিশের পক্ষ থেকে এই যে গণজমায়েত বা আন্দোলন এটিতে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশই বাধার মুখে পড়ছেন তারা। কারণ আজকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য এই গণজমায়েতের মাঝখানে তাদেরকে দেখা যাচ্ছে। এইটি আসলে গত কয়েকদিন ধরে এরকমটি দেখা যায়নি। মূলত এখানে রাজস্ব তারাই ছিলেন। আজকে একটু বাড়তি পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। তো আমাদেরকে যারা আন্দোলন করছেন তারা এসে আমাদেরকে বলেছেন, যে জানিয়েছেন যে এখানে সংশ্লিষ্ট থানা থেকে কর্মকর্তারা এসে তাদেরকে এই গণ অবস্থান কর্মসূচি অথবা তাদের যে আন্দোলন এটি করা যাবে না বলে তাদেরকে জানানো হয়েছে। কিন্তু তারা বলছেন যে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা তারা বলছেন যে তারা একটি নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন, এখানে কোনো বিশৃঙ্খলা করছেন না। ফলে এ ধরনের একটি কথা বা এই ধরনের একটি পুলিশি বাধা তারা সম্মুখীন হচ্ছেন। তবে রাজস্ব কর্মকর্তারা আমাদেরকে বলছেন যে যেহেতু তারা নিজস্ব আঙ্গিনায় অর্থাৎ নিজস্ব কার্যালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা রাস্তায় গণজমায়েত হচ্ছেন না বা কোনো বিশৃঙ্খলাও করছেন না, ফলে এটিকে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে তারা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন তারা চালিয়ে যাবে। আজকে বিকেল 4টা নাগাদ তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে। তবে আমরা যতটুকু জেনেছি যে এই কর্মসূচিটি আজকের পর হয়তো কঠোর কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন, একদম কমপ্লিট শাটডাউন এরকমটি ঘোষণা আসতে পারে। এনবিআর রাজস্ব কর্মকর্তারা আমাদেরকে এমনটি ইঙ্গিত দিয়েছে। ঈশিতা, মনি, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার টানা 10 দিন ছুটির আগে আজও খোলা সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।
স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা ৫টা অফিস করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই পৃথকভাবে একই সিদ্ধান্ত নেয় সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একই সঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সব আদালতে এদিন দাপ্তরিক ও বিচার কাজ চলছে প্রতিদিনের ন্যায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা 10 দিনের ছুটি কার্যকর হবে 5 থেকে 14 জুন পর্যন্ত। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কর্মমুখী শিক্ষা না থাকা সহ বেশ কিছু কারণে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল কয়েক মাসে বিনিয়োগ থমকে যাওয়াকেও বেকারত্বের অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। রাসেল মাহমুদ, হাতে সনদ, চোখে স্বপ্ন। পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে। 2018 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, যেখানে আত্মীয়করণ করা হয়, সঠিক মেধার মূল্যায়ন করা হয় না, যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা 7 দিনে 1 ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবন ধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা। আমি তো সরকার চাকরি আসে ছেড়ে দিচ্ছি একবার, মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে তো আর ভাইবা দিয়ে তো লাভ নেই। আমি 100-200 ভাইবা দিলেও আমার চাকরি হবে না, যেখানে স্বজন প্রীতি বা এগুলো থাকে। উদ্যোক্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে, কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে, তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা, যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে, আমরাও একটু ডিমোটিভেট হই। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে, যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনায় রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করিনি। বা যত দ্রুত সম্ভব আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে এগোতে হবে। আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই, তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার। রিফাত নোভা, বিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে বন্দর ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিক দল। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক, যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, বিক্ষোভরতরা কি বলছেন, আর সড়ক অবরোধের কারণে সাধারণের ভোগান্তি নিয়েও বিস্তারিত জানাবেন। আপনারা জানেন, দেশের অর্থনীতির প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এবং এই বন্দর যাতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেয়া না হয় সেজন্য এই মুহূর্তে বন্দর ভবনের সামনে বিক্ষোভ করছে চট্টগ্রাম মহানগর বিএনপির অঙ্গ সংগঠন। এবং এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এছাড়া চট্টগ্রামের শ্রমিক দল সহ এখানে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে। তাদের মূল দাবি হচ্ছে আজকে তারা এখানে বন্দর ভবনের সামনে তারা একটা সমাবেশ করবেন। আগামীকাল তারা চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি গেটে তারা অবস্থান নেবেন, সেখানে তারা কর্মবিরতি পালন করবেন। তাদের মূল দাবি হচ্ছে কোনোভাবেই চট্টগ্রাম বন্দরের যে এনসিটি রয়েছে সেটি কোনো বিদেশিদের হাতে দেওয়া যাবে না, দেশীয় অপারেটর দিয়ে তারা চালাবেন। মূলত তাদের দাবি আসলে দীর্ঘদিনের। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় ডিপি ওয়ার্ল্ড অর্থাৎ দুবাইয়ের একটি অপারেটরের সাথে একটি চুক্তি হয়েছিল, এবং
দুঃখিত আওয়ামী লীগ আমলের সময় ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা হয়েছিল এবং এই সরকার আসার পর তার সাথে একটি চুক্তি হয় এবং সেটি আগামী সেপ্টেম্বর মাসে ডিপি ওয়ার্ল্ডকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। বর্তমানে এনসিটি কিন্তু অপারেটর করছে সাইফ পাওয়ার টেক এবং মূলত এই বন্দর এই সাইফ পাওয়ার টেক গত 14 থেকে 15 বছর তারা অপারেট করে আসছে এবং বর্তমান সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই বন্দর কি বিদেশির হাতে দিয়ে দেওয়া হবে। মূলত এর প্রতিবাদে মূলত আজকের এই সমাবেশ। তারা যেটি বলছেন, তাদের নেতৃবৃন্দ যেটি বলছেন যে কোনোভাবে যদি কোনো বিদেশি প্রতিষ্ঠানকে যদি বন্দর তুলে দেওয়া হয় সেক্ষেত্রে তারা বন্দর অচল করে দিবেন। তারা আগামীকাল থেকে বন্দরে কর্মবিরতি পালন করবেন। তো যেমনটি বলছিলেন, আপনারা দেখছেন বন্দর ভবনের সামনে কিন্তু গেট বন্ধ, যেহেতু আজকে সরকারি বন্ধের দিন এবং একটু পরেই এখানে তারা সমাবেশটির পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।